হ্যালো স্টুডেন্টস, আজ থেকে আমরা বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ ম্যারাথন ক্লাস শুরু করছি। তার পাশাপাশি আমাদের যেমন প্র্যাকটিস সেট চলবে এবং টপিক ওয়াইজ বা সাবজেক্ট ওয়াইজ যেমন ক্লাস চলছে সেগুলোও চলবে। তার মাঝে মাঝে বিভিন্ন সাবজেক্ট থেকে একটা করে ম্যারাথন ক্লাস নিয়ে আসবো। এই ম্যারাথন ক্লাসে সমস্ত প্রশ্নই কিন্তু পিওয়াইকিউ বেসড হবে। এই পিওয়াইকিউ বেসড তোমরা প্রশ্নগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে কোনখান থেকে প্রশ্নগুলো অ্যাকচুয়ালি আসে বা কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু তোমরা একটা ব্লুপ্রিন্ট বানাতে পারবে। তাই আমি ঠিক করেছি সব রকমই আমাদের প্র্যাকটিস চলবে, পিওয়াইকিউ চলবে, প্র্যাকটিস সেট চলবে, তার সাথে সাথে টপিক ওয়াইজ ডিসকাশনও চলবে। শুরু করছি আজকের জিওগ্রাফির ম্যারাথন ক্লাসে। ফার্স্ট প্রশ্ন, ভারতের কোন রাজ্যের সীমানা সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানা পরস্পর রয়েছে? অর্থাৎ ভারতে যে বিভিন্ন রাজ্যগুলি রয়েছে, কোন রাজ্যটা সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সাথে সীমানা বা বর্ডার শেয়ার করে রয়েছে? অপশন বলছে অন্ধ্রপ্রদেশ, নাকি মধ্যপ্রদেশ, নাকি বিহার, নাকি উত্তরপ্রদেশ। কেউ কি পারবি? উত্তরপ্রদেশ। হ্যাঁ, উত্তরপ্রদেশ, তাই তো। আচ্ছা, উত্তরপ্রদেশ তাহলে কটা রাজ্যের সাথে সীমানা শেয়ার করেছে? আটটা রাজ্য। আচ্ছা, কেন্দ্রশাসিত অঞ্চল কটা? একটা। তাহলে উত্তরপ্রদেশ রাজ্যটি আটটা রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে কিন্তু বর্ডার শেয়ার করে রয়েছে। আচ্ছা, আটটা রাজ্যের নাম কি পারবি কেউ? হ্যাঁ, বল। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তারপর হচ্ছে ঝাড়খণ্ড, বিহার। বিহার, আটটা হয়ে গেল। আচ্ছা, আর কেন্দ্রশাসিত অঞ্চল কোনটা? দিল্লি। তাহলে উত্তরপ্রদেশ এই আটটা রাজ্যের সাথে একবারে সিকোয়েন্স অনুযায়ী বললো, কিন্তু তোমাদেরকে কিন্তু সিকোয়েন্স অনুযায়ী মনে রাখতে হবে, এগুলো ম্যাপ ধরে ধরে পড়তে হবে। কারণ এখন প্রশ্ন প্যাটার্ন আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, হয়তো অপশন দিয়ে দিল সিকোয়েন্স অনুযায়ী সাজাও, তখন কিন্তু তোমরা ট্রিক্স ধরে করলে কিন্তু পারবে না কেউ। হ্যাঁ, তাই বলবো ম্যাপ ধরে ধরে কোন রাজ্যের পর কোন রাজ্য রয়েছে সেগুলো কিন্তু একটু ভালোভাবে পড়তে হবে আমাদের। আচ্ছা, পশ্চিমবঙ্গের সাথে কয়টি রাজ্য বর্ডার শেয়ার করেছে? পাঁচটা। কি কি রাজ্য বল? ওড়িশা, তারপরেই আছে ঝাড়খণ্ড, তারপরেই আছে বিহার, তারপরে একবার উপরে রয়েছে সিকিম, আর যে ওই ডগটা আছে ওখানে রয়েছে অসম, অরুণাচল প্রদেশ অনেক দূরে রয়েছে। তাহলে পশ্চিমবঙ্গের সাথে উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম আর অসম, এই পাঁচটি রাজ্যের সাথে কিন্তু বর্ডার শেয়ার করেছে। তার মধ্যে সবচেয়ে বৃহত্তম রাজ্য বলতে গেলে উড়িষ্যা হচ্ছে সবচেয়ে বৃহত্তম, কিন্তু পশ্চিমবঙ্গের সাথে যদি বলে সবচেয়ে বড় বর্ডার শেয়ার করেছে তখন কিন্তু ঝাড়খণ্ড। তাহলে বর্ডারের দিকে দেখতে গেলে ঝাড়খণ্ড সবচেয়ে পশ্চিমবঙ্গের সাথে বড় বর্ডার শেয়ার করেছে। আর যদি বলে পশ্চিমবঙ্গের কোন রাজ্যটি, প্রতিবেশী রাজ্যটি সবচেয়ে বৃহত্তম, তখন কিন্তু উড়িষ্যা হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট প্রশ্ন। আর তার আগে বলে দিই, এই সমস্ত প্রশ্নগুলো আমি এই প্র্যাকটিস সেটটাই যেগুলো রেখেছি, এই প্র্যাকটিস সেটে কিন্তু সমস্ত প্রশ্নগুলোই কিন্তু মানে প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্ন এসেছে, সেগুলোকে আমি একসাথে করে প্রশ্নটা তৈরি করে এই প্র্যাকটিস সেটটা বা ম্যারাথন ক্লাসটা শুরু করেছি। তোমাদের যদি এর পিডিএফটা প্রয়োজন হয়ে থাকে তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাবে, আর এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংকটি দেওয়া থাকবে। সেকেন্ড প্রশ্ন, ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? অপশন বলছে ভারত মহাসাগর, নাকি আন্টার্কটিকা, নাকি আরব সাগর, নাকি উচ্চ হিমালয়। পারবি কেউ? বল। আন্টার্কটিকা, তাই তো। তাহলে কি ভারতের একবারে দক্ষিণ মেরু অঞ্চলে যে আমাদের মহাদেশটা রয়েছে আন্টার্কটিকা মহাদেশ, এই আন্টার্কটিকা মহাদেশে মানে মানে বলা হয়েছে, বিভিন্ন চুক্তিতে বলা হয়েছে আন্টার্কটিকা মহাদেশে কিন্তু পৃথিবীর সমস্ত দেশই কিন্তু পরীক্ষা নিরীক্ষা বা গবেষণার কাজ করতে পারে। যে কোনো দেশ, ভারতও চাইলে করতে পারে, পাকিস্তান করতে পারে, যে কোনো দেশ কিন্তু এই আন্টার্কটিকাতে নানা রকম গবেষণা কেন্দ্র স্থাপন করতে পারে। কিন্তু একটি তাদের মাথায় রাখতে হবে, গবেষণা করছো করো, পরিবেশ দূষণ যেন না হয় বা পরিবেশের ক্ষতি হবে এমন কিন্তু গবেষণা কেন্দ্র আন্টার্কটিকায় গড়ে তোলা যাবে না।
আছে তিনটে। তাহলে ভারতের তৃতীয় গবেষণাগার যেটা আন্টার্কটিকাতে রয়েছে তার নাম কি? ভারতী। হলো। তাহলে প্রথম গবেষণাগার দক্ষিণ গঙ্গোত্রী, দ্বিতীয় গবেষণাগারের নাম কি? মৈত্রী। মৈত্রী, আর তৃতীয় হচ্ছে ভারতী। আচ্ছা, এই সালগুলো ততটা ইম্পর্টেন্ট নয়, সালগুলো তো বলে দিচ্ছি। প্রথম অর্থাৎ দক্ষিণ গঙ্গোত্রীটা কিন্তু 1983 সালে বা 84 সালে ওখানে স্থাপন করা হয়েছিল, ঠিক আছে। আর দ্বিতীয়টা কত না, তার 6 বছর পর, অর্থাৎ 1989 এরকম টাইমে ওইটা কিন্তু দ্বিতীয় অর্থাৎ মৈত্রী গবেষণাগারটা কিন্তু আন্টার্কটিকায় স্থাপন করা হয়েছিল। আর তৃতীয়টা কি 2012 সালে। ক্লিয়ার হলো? তাহলে আন্টার্কটিকাতে এই তিনটে গবেষণাগার রয়েছে। নেক্সট প্রশ্ন, ভাকরানাঙ্গাল জলাধার কোন নদীর তীরে অবস্থিত? এটা খুব ফেমাস একটা জলাধার বা খাল, তাই তো, ক্যানেল। ভাকরানাঙ্গাল এই জলাধারটা কোন নদীর তীরে অবস্থিত? অপশন বলছে ঝিলাম, নাকি শতদ্রু, নাকি বিপাশা, নাকি সিন্ধু। বল। শতদ্রু। হ্যাঁ, শতদ্রু বা সুতলেজ, তাই তো। আমরা জানি কি সিন্ধু নদীর 5টা বাম তীরের উপনদী রয়েছে, কি কি? সবার উপরে রয়েছে ঝিলাম, তারপরে রয়েছে চেনাব, তাই তো। তারপরে কি রয়েছে? চেনাবের পর ইরাবতী বা রাভি, তারপরে রয়েছে বিয়াস, আর সত্তর নিচে রয়েছে কি? সতলেজ। সতলেজ বা শতদ্রু। এই শতদ্রু বা সতলেজ নদীতেই কিন্তু ইন্দিরা গান্ধী সেচ ক্যানেল রয়েছে, আর এই ভাকরানাঙ্গাল জলাধারটাও কিন্তু রয়েছে। হলো? আচ্ছা, তাহলে শতদ্রুটা হলো। আচ্ছা, ঝিলাম নদীর তীরে কি কি রয়েছে? কিষান গঙ্গা বা কৃষ্ণা গঙ্গা ড্যাম রয়েছে। আচ্ছা, উড়ি প্রজেক্ট রয়েছে, আর কি? তুলবুল তুলবুল পরিকল্পনা কিন্তু এই ঝিলামেতে রয়েছে। আচ্ছা, বিপাশাতে কি রয়েছে? বিপাশা নদীর তীরে পং ড্যাম, খুব একটা জম্মু কাশ্মীরের একটা বিরাট একটা ড্যাম রয়েছে পং ড্যাম, সেটা কি? বিপাশা নদীর তীরে অবস্থিত। হলো। আচ্ছা, সিন্ধু। সিন্ধু তো প্রধান একটা নদী, তারই তো উপনদী হচ্ছে 5টা উপনদী রয়েছে। আচ্ছা, এই 5টা উপনদী যদিও আমরা নদী থেকে ডিটেলস আলোচনা করব, তবু একটু শর্টকাটে বলে দিই। প্রথমে আমি বললাম সর্ব উপরে কোন নদীটা গেছে সিন্ধুর উপনদীটা, সেটা ঝিলাম। ওই ঝিলামের সাথে চেনাব বা চন্দ্রভাগা যেটা আসছে, সেই দুটো নদী যেখানে মিশছে সেটা বলে ঝাং। তাহলে প্রশ্ন আসতে পারে, চেনাব নদীর সাথে ঝিলাম নদী যেখানে মিলিত হয়েছে ওই জায়গাটার নাম কি? ঝাং। হলো। তারপর ওরা মিলিত হয়ে আসছিল, তারপরে কি আছে বলেছে? ইরাবতী নদী আছে। এই ইরাবতীর সাথে যখন জায়গাটার নাম কি, কোথায় মিলিত হয়েছে? মাথাটা কি? সরাই সিন্ধু। তাহলে ওরা ইরাবতী বা রাভি নদীর সাথে ওই যে ওপর দিকে একটা ঝিলাম নদী এভাবে আসছিল, আর তারপরে কি আসছিল? চেনাব নদীটা দুটো মিলিত হচ্ছে ঝাঙে। তারপর যে আসছিল ওই ইরাবতীর সাথে মিলিত হলো সরাই সিন্ধু নামক স্থানটাতে। আবার আসছে আস্তে আস্তে কি না, তার আগে বলে দিই, বিপাশা হচ্ছে সবচেয়ে ছোট নদী কিন্তু। বিপাশা আর শতদ্রু, শতদ্রু নিচে আছে শতদ্রু, ওই শতদ্রুর সাথে বিপাশা নদী মিলিত হয়েছে হারিকাতে। হারিকা একটা রামসর সাইট কিন্তু, হারিকা একটা রামসর সাইট, যেটা কোথায় আছে? পাঞ্জাব, সম্ভবত পাঞ্জাবে হারিকা করে রামসর সাইট আছে। ওই হারিকাতে কিন্তু ওই সুতলেজ নদীর সাথে কি বিপাশা নদী মিলিত হয়েছে। এবার সুতলেজের সাথে ওই যে ওখান থেকে 3জন নদী মিলিত হয়ে আসছিল, ওই নদীটা যেখানে মিলিত হয়েছে সেটা একত্রে তাদেরকে পঞ্চনদ বলা হয়ে থাকে। হলো? তাহলে পঞ্চনদ হলো। এবার পঞ্চনদটা এসে সিন্ধুর সাথে যখন মিলিত হচ্ছে সেই জায়গাটাকে বলা হচ্ছে মিথানকোট। তাহলে মিথানকোট কি না, সিন্ধুর সাথে ওই যে 5টা নদী পরস্পর মিলিত হয়েছে, নাম হচ্ছে পঞ্চনদ। এই পঞ্চনদরা যখন সিন্ধুর সাথে এসে মিলিত হচ্ছে ওই জায়গাটাকে বলা হচ্ছে মিথানকোট। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট প্রশ্ন, শাল এক ধরনের কোন ধরনের উদ্ভিদ? শাল গাছ। অপশন বলছে কনিফেরাস উদ্ভিদ, নাকি চিরহরিত উদ্ভিদ, নাকি পর্ণমোচী উদ্ভিদ, নাকি জেরোফাইট উদ্ভিদ। বল। শাল। আচ্ছা, পর্ণমোচী মানে কি? বছরের একটি নির্দিষ্ট ঋতু অর্থাৎ শুষ্ক ঋতুতে তাদের পাতাগুলো ঝরিয়ে দেয়, তাই তো। পর্ণমোচী মানে মোচন করে দেয়। আর চিরহরিত মানে কি? চির মানে চির, আর হরিত মানে সবুজ থাকবে। চিরকাল যে গাছের পাতাগুলো সবুজ থাকে অর্থাৎ পাতা ঝরে যায় না, তাদেরকে বলবো চিরহরিত উদ্ভিদ। আচ্ছা, একটা চিরহরিত উদ্ভিদের নাম বল। আচ্ছা, ওগুলো তো সরল করে দিল, চিরহরিত একটা বল। আর আমাদের যে নরমালি গাছগুলো দেখতে পাই, শিশুটা কিন্তু বিরাট কনফিউশন আছে। শিশুটা কিন্তু মানে তোর শিশুটা নিয়ে অনেক কনফিউশন আছে। হ্যাঁ, আচ্ছা, এটা বল রে। এমন একটা চিরহরিত আম গাছ। হ্যাঁ, আম গাছ হবে। আম গাছ, আম, জাম এগুলো তো সারা বছর পাতা থাকে, তাহলে ওটা একটা চিরহরিত। আচ্ছা, পর্ণমোচী শাল গাছ বল, আমড়া গাছ বল, এগুলো কিন্তু সব কি? এগুলো কি? পর্ণমোচী।
আচ্ছা সন্ধ্যে গাছে কি সব একসাথে ঝরে যায়? হ্যাঁ সন্ধ্যে গাছে একসাথে ঝরে যায় না তো সজনে গাছের ঝোড়া গাছে দিয়ে এখন সব খারাপ সজনে গাছের একসাথে ঝরে যায় না, ঠিক আছে? আচ্ছা কনিফেরাস মানে হচ্ছে সরল বর্গীয়। কনিফেরাস মানে কোন আকৃতি বিশিষ্ট হবে? সরল বর্গীয় মানে কি নাতিশীতোষ্ণ অঞ্চলে বা ঠান্ডার দেশে যে গাছগুলো কেমন হয় দেখবি, টিভিতে দেখবি এরকম ত্রিভুজ আকৃতিও হয়, তাই তো? নিচটা হচ্ছে একটু বেশি ফ্ল্যাট থাকে আর উপরটা কোণের আকৃতি বিশিষ্ট, এটা ভাই কনিফেরাস বলা হয় থাকে, ঠিক আছে? অর্থাৎ সরল বর্গীয় উদ্ভিদকেই বলা হয় কনিফেরাস। কেন এরকম হয়েছে? ভগবানের তো মানে সবাইকে সব দিক থেকে ঠিকঠাক করেই পাঠিয়েছে। ওই ঠান্ডার জায়গায় তো বরফ পড়বে, বরফগুলো যাতে না গাছে জমতে পারে এই জন্য কোন আকৃতি বিশিষ্ট হয়েছে? তাহলে কি বরফগুলো যখনই পড়বে তখন গড়িয়ে নিচে পড়ে যাবে, তাই সরল বর্গীয় উদ্ভিদের আকৃতি কোন আকৃতি বিশিষ্ট হয়েছে এবং সরল বর্গীয় উদ্ভিদের কনিফেরাস অরণ্য বলা হয়ে থাকে। উদাহরণ কি? পাইন, ফার, রডোডেন্ডন, বার্চ, উইলো, এগুলো সব কিন্তু কনিফেরাস বা সরল বর্গীয় উদ্ভিদের উদাহরণ। ক্লিয়ার? আচ্ছা জেরোফাইট কি? মাথায় রাখবি জেরো মানে হচ্ছে মরুভূমি রিলেটেড, ঠিক আছে? তাহলে যেগুলো খুব মানে কি উষ্ণ বা মরুপ্রায় অঞ্চলে যে সমস্ত উদ্ভিদগুলো জন্মাবে সেই সমস্ত উদ্ভিদগুলোকে বলবো আমরা জেরোফাইট উদ্ভিদ। ক্লিয়ার? যেমন হচ্ছে কি ফণিমনসা, ক্যাকটাস, বাবলা, এগুলো সব। আচ্ছা এবার নেক্সট প্রশ্ন, বিশ্বের কোন অঞ্চল বা কোন জলবায়ু অঞ্চল টক ফল উৎপাদনের জন্য বিখ্যাত? অপশন হচ্ছে ভূমধ্যসাগরীয় অঞ্চল, নাকি নিরক্ষীয় অঞ্চল, নাকি মৌসুমী অঞ্চল, নাকি নাতিশীতোষ্ণ অঞ্চল? এই প্রশ্নটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে গ্রুপ ডি 2017 সালে কিন্তু প্রশ্নটা এসেছিল। সমস্ত প্রশ্নই কিন্তু প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্ন। হ্যাঁ বল, টক ফল ভূমধ্যসাগরীয় অঞ্চল এমন একটা জলবায়ু অঞ্চল মানে খুব ভালো একটা। আমার মানে যদি আমাকে ব্যক্তিগত বলে বলিস, আমার কিন্তু সবচেয়ে ফেভারিট জলবায়ুর মধ্যে এই ভূমধ্যসাগরীয়। কি হয় না ওখানে তোর ঠিক উল্টো হয়। শীতকাল আমাদের এখানে কি গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, শীতকালে বৃষ্টিপাত হয় না, শুষ্ক থাকে, ঠিক তার ওখানে উল্টো হয়, বুঝতে পারলি? অর্থাৎ শীতকালে বৃষ্টিপাত হবে, গ্রীষ্মকালে কিন্তু অতটা বৃষ্টিপাত হয় না। এ নিয়ে অনেক ভৌগোলিক কারণ আছে, আমরা যখন ভূগোলের জলবায়ু চ্যাপ্টার পড়বো তখন বিষয়গুলো সব ভালো করে জানতে পারবো। এই ভূমধ্যসাগরীয় জলবায়ুর জন্যই কিন্তু আমাদের ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বা পশ্চিমী ঝঞ্ঝাটা হয়ে থাকে, বুঝতে পারলি? ওখান থেকে একটা জাস্ট প্রভাবটা হালকা করে আসে, বুঝতে পারলি? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে রুটি না ফলের ভান্ডার, ফলের ঝুড়ি বা ফলের ভান্ডার বলা হয় ভূমধ্যসাগরী। আচ্ছা ভূমধ্যসাগরীয় অঞ্চলে সব রসালো ফলগুলো কিন্তু খুব বেশি আকারে পাওয়া যায়, অর্থাৎ যেমন হচ্ছে রস জাতীয় তোর কমলা লেবু বল, লেবু, তারপরে হচ্ছে কি লিচু, এই সমস্ত কিন্তু আঙুর, এই সমস্ত রস জাতীয় ফলের গাছ কিন্তু খুব পাওয়া যায় ভূমধ্যসাগরে। এর জন্য ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে কি বলা হয় থাকে? ফলের ঝুড়ি বলা হয়। আচ্ছা নিরক্ষীয় অঞ্চল, নিরক্ষীয় অঞ্চল একটা এক্সাম্পল ব্রাজিল, নিরক্ষীয় অঞ্চলের মধ্যে পড়ছে। আচ্ছা ভূমধ্যসাগরীয় মধ্যে একটা উদাহরণ ইতালি। ইতালি কিন্তু ভূমধ্যসাগরীয় ক্লাইমেট এরিয়ার মধ্যে পড়ে। হ্যাঁ নিরক্ষীয়র মধ্যে ব্রাজিল আছে, ভেনেজুয়েলা আছে, বলিভিয়া আছে, ইকুয়েডর রয়েছে, এই সমস্ত দেশগুলো রয়েছে, বুঝলি? আচ্ছা নিরক্ষীয় জলবায়ু একটা মেন একটা ক্রাইটেরিয়া কি রয়েছে? প্রতিদিন বিকাল 4টে বাজলে কি হয়? বৃষ্টিপাত। হ্যাঁ পরিচলন পদ্ধতিতে বৃষ্টিপাত হয়, যেটাকে 4 o'clock রেন বলা হয়। এখান থেকে প্রশ্ন আসতে পারে কোন জলবায়ু অঞ্চলে 4 o'clock রেন দেখা যায়? নিরক্ষীয় জলবায়ু। কিছু নেই, প্রতিদিন বিকাল 4টার সময় বৃষ্টি হয় পরিচলন পদ্ধতিতে, ঠিক আছে? আচ্ছা মৌসুমী জলবায়ু দেখা যায় ভারতে, বাংলাদেশে, পাকিস্তানে, এই সমস্ত দেশগুলোতে দেখা যায়। আচ্ছা নাতিশীতোষ্ণ জলবায়ু মধ্য অক্ষাংশের দেশগুলোতে দেখা যাবে, ঠিক আছে? আচ্ছা নেক্সট প্রশ্ন, পৃথিবীর সর্বাপেক্ষা লবণাক্ত সমুদ্র, সমুদ্র বলেছে, হ্যাঁ লবণাক্ত, তাহলে অপশন বলছে লোহিত সাগর, নাকি কৃষ্ণ সাগর, নাকি অরাল সাগর, নাকি মৃত সাগর? মৃত সাগর, যেটাকে বলা হয় ডেড সি বলা হয় থাকে। এইটা জর্ডনে মেনলি, জর্ডন, লেবানন, ওই ইসরায়েল ওই সাইডটা করে রয়েছে। ওই সমুদ্রেতে এত লবণের পরিমাণ বেশি যে ওখানে কোনো ব্যক্তি কিন্তু ডুববে না, তাই তো? ওখানে কিন্তু সবাই ভাসবে, এত লবণ রয়েছে ওই সমুদ্রের জলটাতে। হ্যাঁ আচ্ছা এই লোহিত সাগর কোথায় অবস্থিত, কৃষ্ণ সাগর, অরাল সাগর, আমরা যখন ভূগোলে ক্লাস করব পুরো ম্যাপ ধরে ধরে আমরা দেখাবো যে এখানটাতে অরাল সাগর রয়েছে, এখানে লোহিত সাগর রয়েছে, বা বিভিন্ন যে প্রণালীগুলো রয়েছে এগুলো কিন্তু ম্যাপ ধরে ধরে আলোচনা করতে হবে। হ্যাঁ আচ্ছা নেক্সট প্রশ্ন, ভারতবর্ষের মাঝখান দিয়ে যে অক্ষরেখা গেছে সেটির নাম কি?
ভারতবর্ষের পুরো মাঝখান দিয়ে যে অক্ষরেখা, অনেক অক্ষরেখা গেছে, তার মধ্যে আমরা জানি কয়েকটি প্রধান অক্ষরেখা কি কি: নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, সুমেরুবৃত্ত রেখা, কুমেরুবৃত্ত রেখা, সুমেরুবিন্দু, কুমেরুবিন্দু। এগুলো হচ্ছে মেনলি। এই মেনলি গুলোর মধ্যে বা প্রধান অক্ষরেখার গুলোর মধ্যে কোন অক্ষরেখাটা ভারতের পুরো মাঝখান দিয়ে গেছে? অপশন বলছে সুমেরুবৃত্ত রেখা, নাকি মকরক্রান্তি রেখা, নাকি কর্কটক্রান্তি রেখা, নাকি নিরক্ষরেখা। কর্কটক্রান্তি রেখা, 23 ডিগ্রি 23.5 ডিগ্রি উত্তর, আর মকরক্রান্তিটা 23.5 ডিগ্রি দক্ষিণ, সুমেরুবৃত্তটা 66.5 ডিগ্রি উত্তর, কুমেরুটা 66.5 ডিগ্রি দক্ষিণ। হলো? আচ্ছা, এই তাহলে ভারতের মধ্য দিয়ে গেছে, ভারতের কোন কোন রাজ্যের মধ্য দিয়ে গেছে সিকোয়েন্স অনুযায়ী বলতে হবে আমাকে। কে পারবি? বলবো। প্রথম বল। হ্যাঁ বল। প্রথম হচ্ছে গুজরাট, গুজরাট, তারপর রাজস্থান, রাজস্থান, তারপর হচ্ছে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, হ্যাঁ তার আগে একজন ঢুকে গেছে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড, হ্যাঁ পশ্চিমবঙ্গ, হ্যাঁ। ত্রিপুরা, ত্রিপুরা, আর মিজোরাম। মিজোরাম। এই 8টা রাজ্যের উপর দিকে কিন্তু গেছে। কর্কটক্রান্তি। আর যদি বলা হয় কয়টি দেশের উপর দিকে গেছে, মাথায় রাখবি 17টি। 17টি দেশের উপর দিকে কিন্তু কর্কটক্রান্তি রেখা গেছে। আর ভারতের যদি বলে 8টি রাজ্যের উপর দিকে কর্কটক্রান্তি রেখা গেছে। আচ্ছা, পশ্চিমবঙ্গের 5টা জেলার উপর দিয়ে গেছে। কি কি? দুটো বর্ধমান, অর্থাৎ পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান। আচ্ছা, নদিয়ার উপর দিয়ে গেছে। নদিয়ার একটা খুব ইম্পর্টেন্ট কৃষ্ণনগর, মাটির পুতুল যেখানে বিখ্যাত। আর কি? পুরুলিয়া, আদ্রা, আর বাঁকুড়ার হচ্ছে দুর্লভ। আর ওইদিকে তোর বর্ধমান সাইডে গুসকরা রয়েছে, আউসগ্রাম রয়েছে, ধুবুলিয়া রয়েছে। আর পশ্চিম দিকের পশ্চিম বর্ধমানে তো দুর্গাপুর আর রয়েছে। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন, ধনেখালি কিসের জন্য বিখ্যাত? এই প্রশ্নটা মেয়েরা হয়তো সকলেই পারবে। ধনেখালি কিসের জন্য বিখ্যাত? অপশন বলছে তাঁত শিল্প, নাকি পাট শিল্প, নাকি কাগজ শিল্প, নাকি চর্ম শিল্প। এই প্রশ্নটা এসেছিল, হয়তো প্রশ্নটা শুনে খুব মনে হচ্ছে খুব ইজি, কিন্তু এটা কিন্তু WBCS প্রিলিমস এসেছিল 2019 সালে। বেশি দিনের না, 2019 সালে WBCS প্রিলিমস এসেছিল, WBCS প্রিলিমস এসেছিল। বল ধনেখালি কি? বাহ, এই তো তোরা সব জানিস। আচ্ছা, তাঁত শিল্পের জন্য কিন্তু ধনেখালি বিখ্যাত। আচ্ছা, পাট শিল্প নিয়ে একটা কিছু বল। আচ্ছা, ভারতের সর্বপ্রথম পাটকল কোথায় গড়ে উঠেছিল রে? হুগলি রিসার্চ, তাই তো, 1855 সালে। আচ্ছা, কাগজ শিল্প নিয়ে বল। সর্বপ্রথম শ্রীরামপুরে হয়েছিল, তাই তো, 1812 সালে। হ্যাঁ। আচ্ছা, নেক্সট প্রশ্ন, জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত? কোন নদীর তীরে অবস্থিত জলপাইগুড়ি শহর? হ্যাঁ, অপশন বলছে তিস্তা ও করলা নদী, নাকি জলঢাকা ও রায়ডাক নদী, নাকি তিস্তা ও জলঢাকা নদী, নাকি তিস্তা ও রায়ডাক নদী। হ্যাঁ, আচ্ছা বলে দিই, যদি দুটো জয়েন্ট না দিয়ে যদি তিস্তা শুধু অপশন দেয় তখন তিস্তা অপশন করব, আনসার করব। যদি শুধু করলা দেয় শুধু করলা করব, ঠিক আছে? আর যদি জয়েন্ট বা মার্চ করে কোনো একটা অপশন দেয় সেক্ষেত্রে কিন্তু আমরা সেটার উপর বেশি জোর দেবো। তাহলে জলপাইগুড়ি তিস্তা এবং করলা নদীর তীরে অবস্থিত। আচ্ছা, তোমরা কিন্তু এই প্রশ্নগুলো দেখে বুঝতে পারছো যে আমাদেরকে কোন কোন জায়গাটা ভালো করে আরো বেশি করে পড়তে হবে জিওগ্রাফির ক্ষেত্রে। হ্যাঁ, নিম্নলিখিত কোনটি পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস নয়? ভালো করে পড়তে হবে। নয় ওয়ার্ডটা কিন্তু ম্যাক্সিমাম ছেলেরা পড়ে না, নয় আছে কিন্তু। হ্যাঁ, পুনর্নবীকরণ মানে কি? পুনরায় ব্যবহার করা যাবে সেই রকম নয়। অর্থাৎ পুনরায় ব্যবহার করা যাবে মানে কি? সেটা নিশ্চয়ই অচিরাচরিত শক্তি বা পুনর্ভব শক্তি, যেটাই পুনর্ভব শক্তি। পুনর্ভব মানে কি? পুনর্ভব মানে পুনরায় ভর্তি হয়ে যাবে, তাই তো, কোনোদিন শেষ হবে না। আর সেটা কি বলা হয়? অচিরাচরিত, মানে আমরা এখন সেটাকে ইউজ করছি না সেভাবে, কিন্তু ভবিষ্যতে তার কিন্তু একটা বিরাট বড় একটা ব্যবহার হতে চলেছে। তাহলে পুনর্নবীকরণযোগ্য শক্তি নয় মানে কোনটাকে বোঝাচ্ছে? নিশ্চয় অপুনর্ভব বা চিরাচরিত শক্তিটাকে বোঝাচ্ছে। অপশন বলছে কি জলবিদ্যুৎ, নাকি খনিজ তেল, নাকি সৌরশক্তি, নাকি বায়ু শক্তি। বল। খনিজ তেল। আর জলবিদ্যুৎ যে শক্তিটা ওটা কোনোদিনও শেষ হবে না কিন্তু, তাই তো। তাহলে কি এটা পুনর্নবীকরণ যোগ্য শক্তি একটা। সৌরশক্তি, সূর্যের শক্তি কখনো শেষ হবে? তাহলে পুনর্নবীকরণ যোগ্য বা পুনর্ভব শক্তি। আর একটা বায়ু শক্তি কোনদিন শেষ হবে? কোনোদিন হবে না। ক্লিয়ার? খনিজ তেল কিন্তু এক সময় কিন্তু শেষ হয়ে যাবে। আচ্ছা, খনিজ তেল এবং কয়লা কোন শিলাস্তরের মধ্যে পাওয়া যায়? আগ্নেয়, না পাললিক, না রূপান্তরিত? পাললিক শিলার মধ্যে কিন্তু পাওয়া যায়। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট প্রশ্ন, ভারত ও মায়ানমারের মধ্যে কোন পর্বত শ্রেণী অবস্থিত?
ভারত ও মায়ানমারের মধ্যে কোন পর্বতশ্রেণী অবস্থিত? অপশন বলছে লুসাই পাহাড়, নাকি খাসি পাহাড়, নাকি নামচা বারওয়া, নাকি অরুণাচল প্রদেশ? লুসাই পাহাড়। লুসাই। আচ্ছা, ভারতের পরে কিন্তু রয়েছে মায়ানমার, একটা আমাদের ভারতের প্রতিবেশী দেশ, তাই তো? এই ভারত আর মায়ানমারের সীমান্তে একটা লম্বালম্বি নিচের দিকে, যদি তোর ভালো ম্যাপটা দেখিস, নিচের দিকে একটা লম্বা ভাবে একটা পাহাড় রয়েছে, যেটাকে মিজো পাহাড়ও বলা হয়ে থাকে বা লুসাই পাহাড়ও বলা থাকে। তাহলে লুসাই পাহাড় সেটাই কিন্তু মিজো পাহাড়, যেটা ভারত আর মায়ানমারের ওই বর্ডারে একবারে রয়েছে। হলো? আচ্ছা, খাসি বল আর তুরা বল এগুলো কোন রাজ্যে রয়েছে? মেঘালয় নয়, মেঘালয়। আর লুসাইটা কোথায় রয়েছে? মিজোরাম। লুসাই পাহাড় মিজোরামে রয়েছে। আর গারো, খাসি, জয়ন্তিয়া, তুরা এগুলো সব মেঘালয় স্টেটে রয়েছে। আচ্ছা, নামচা বারোয়া কোথায় রে? ওই নামচা বারোয়া আমরা যখন হিমালয়ের গঠনটা পড়বো দেখবি, পশ্চিম দিকে নাঙ্গা পর্বত থেকে শুরু হয়ে একবারে পূর্বে অরুণাচল প্রদেশের নামচা বারোয়া পর্যন্ত একটা সিনটেক্সিয়াল বেন্ড বা ধনুকের মতো একটা আকৃতি নিয়ে হিমালয়টা রয়েছে। তাহলে ওই নামচা বারোয়াটা কোথায় রয়েছে? অরুণাচল প্রদেশে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব ন্যূনতম হয় কবে? মানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম কত তারিখে হয়? অপশন বলছে 4 জানুয়ারি, 21 জুন, নাকি 22 ডিসেম্বর, নাকি 22 সেপ্টেম্বর? বল। 21 জুন। আবার ভুল করলি, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কম বলছে, মানে অনুসূরে কথা বলছে। অনুসূর কবে হয়? 3 জানুয়ারি নয়, কিন্তু 3 জানুয়ারি। এটা নিয়ে ডিবেট রয়েছে, কোনো বইয়ে 3 জানুয়ারি বলে, কোনো বইয়ে 4 জানুয়ারি বলে, তাই তো? কিন্তু আমার এখানে যেহেতু 3 জানুয়ারি নয়, তাহলে নিশ্চয়ই আমাকে 4 জানুয়ারি তো এটা আমি বুঝতে পারিনি জানি। হ্যাঁ, কেসটা প্রথম 4 জানুয়ারি, আচ্ছা 3 জানুয়ারি অ্যাকচুয়ালি আনসার হওয়ার কথা, বুঝতে পারলি? যেহেতু 3 জানুয়ারি নেই, 4 জানুয়ারি। আচ্ছা আচ্ছা, তাহলে কেন এটা হয়? দেখ, আমাদের যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এই সূর্যের চারিদিকে পৃথিবীর কক্ষপথটা কেমন? ইলিপ্টিক্যাল বা উপবৃত্তাকার। তাহলে কখনো কখনো সূর্যের থেকে পৃথিবীর দূরত্ব বেশি হবে, কখনো কখনো কম হবে। সূর্যের থেকে পৃথিবীর দূরত্বটা যখনই বেশি হয়ে যাবে, তখন সেটাকে বলা হবে অপসূর, যেটা 4 জুলাই হবে। আর যখন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কম হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে অনুসূর, যেটা 3 জানুয়ারি বা 4 জানুয়ারি হয়ে থাকে। এই প্রশ্ন অপশন অনুযায়ী 4 জানুয়ারি। এই প্রশ্নটা কিন্তু WP কনস্টেবলে 2019 সালে এসেছিল। তাহলে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কম হয়ে গেলে, সূর্য আর পৃথিবীর রিলেশন কিন্তু মাথায় রাখবি, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কম হলে তাকে বলবো অনুসূর, বেশি হলে অপসূর। ঠিক একইভাবে পৃথিবী আর চাঁদের মধ্যে দূরত্ব কম হয়ে গেলে কি বলবো? কম হয়ে গেলে অ্যাপোগিটা হচ্ছে এত বেশি, অ্যাপোগিটা হচ্ছে বেশি, আর পেরিজিটা হচ্ছে কম। আর এখানে বলা হয় অ্যাপিহেলিয়ান, পেরিহেলিয়ান। আর যে দূরত্বগুলো এত বলছি না, কারণ অনেক বড় হয়ে যাবে বললে। আচ্ছা, 21 জুনটা কি? কর্কট সংক্রান্তি, অর্থাৎ সূর্য উত্তরায়ণের শেষ সীমায় গিয়ে পৌঁছায় 21 জুন। 22 ডিসেম্বর কি? মকর সংক্রান্তি, অর্থাৎ সূর্য দক্ষিণ দিকে সর্বোচ্চ 22 ডিসেম্বর, বেশি কিন্তু আর নামতে পারে না। আচ্ছা, 22 সেপ্টেম্বরে কিন্তু সেরকম কিছু নেই। 23 সেপ্টেম্বর আছে, যেটা হচ্ছে কি জলবিষুব। 21 মার্চ মহাবিষুব। হ্যাঁ, আচ্ছা, নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন পাথর মার্বেলে পরিণত হয়? তাহলে কি এখান থেকে আমরা বুঝতে পারছি কি শিলার যে রূপান্তর, এখান থেকেও কিন্তু প্রশ্ন কম্পিটিটিভ এক্সামে এসে থাকে। অপশন বলছে কি, তাহলে প্রশ্ন মার্বেলে পরিণত হয় কোনটা থেকে? অপশন বলছে গ্রানাইট, নাকি চুনা পাথর, নাকি কাদা পাথর, নাকি বেলে পাথর? চুনা পাথর। হ্যাঁ, চুনা পাথর থেকে কিন্তু মার্বেলে পরিণত হয়। আচ্ছা, গ্রানাইট থেকে কি তৈরি হয় রে? নিস তৈরি না, স্লেট আলাদা। গ্রানাইট থেকে নিস তৈরি হয়। আর কাদা পাথর বা মাডস্টোন থেকে তৈরি হয় স্লেট বা সেল। আর হচ্ছে বেলে পাথর বা স্যান্ডস্টোন থেকে তৈরি হয় কি? কোয়ার্টজাইট। মানে এই কোয়ার্টজাইট কিন্তু শিলা, আর কোয়ার্টজ কিন্তু একটা খনিজ, বুঝতে পারলি? কোয়ার্টজ দ্বারা কিন্তু কোয়ার্টজাইট তৈরি হতে পারে। অর্থাৎ কি না, তোর হয়তো এই বিষয়টা আমার জানা নাই যে কোয়ার্টজ থেকে কোয়ার্টজাইট তৈরি হয় কিনা, কিন্তু এটা মাথায় রাখবি, কোয়ার্টজাইট হচ্ছে একটা শিলা যেটা বেলে পাথরে রূপান্তরিত রূপ, আর কোয়ার্টজ হচ্ছে কি একটা খনিজ। ঠিক আছে? আচ্ছা, নেক্সট প্রশ্ন, তাসমানিয়া ও অস্ট্রেলিয়াকে বিচ্ছিন্ন হয়েছে কোন প্রণালী দ্বারা? আমরা একটা প্রণালী জানি কি, ভারত আর শ্রীলঙ্কার মধ্যে পক প্রণালী রয়েছে, তাই তো? সেরকম পুরো ওয়ার্ল্ড ম্যাপ থেকে বলছে যে তাসমানিয়া ও অস্ট্রেলিয়াকে বিচ্ছিন্ন হয়েছে কোন প্রণালী দ্বারা? অপশন বলছে ব্যাস প্রণালী, নাকি কুক প্রণালী, নাকি বেরিং প্রণালী, নাকি ডোভার প্রণালী? বল।
মাথায় রাখবি ব্যাস প্রণালী। প্রণালী। আচ্ছা অস্ট্রেলিয়ার ম্যাপটা যদি দেখিস, অস্ট্রেলিয়ার ম্যাপটা নিচটাই ছোট্ট করে দেখবি একটা আর একটা ছোট্ট করে দ্বীপ রয়েছে। ওই দ্বীপটা ছোট ছোট অনেক দ্বীপ নয়, একটা দ্বীপ রয়েছে যেটা ব্যক্তি তুলনামূলক বড়, ওই দ্বীপটাকে বলা হয় কি? তাসমানিয়া। হলো এই যে অস্ট্রেলিয়া আর ওই তার নিচে ছোট্ট করে একটা, আমরা যেমন র লিখি, র এর নিচে একটা ফুটকি দিই না, সেরকম এক্সাক্ট ওরকম রটাকে ধর অস্ট্রেলিয়ার নিচে একটা ফুটকিটা ধর তাসমানিয়া। এই দুটোর মধ্যে যে গ্যাপটা রয়েছে সেই প্রণালীটাকে বলা হয় কি? ব্যাস প্রণালী। ক্লিয়ার? আর এইদিকে তো যে ইউরোপ, উত্তর আমেরিকা দেখবি একটু ঠুকটা এদিকে বেড়ে গেছে, আর এদিকে ইউরোপের একটু ঠুকটা বেড়ে গেছে। ওই দুটোর মাঝখানে যে গ্যাপটা রয়েছে ওইটা হলো বেরিং প্রণালী। হলো তাহলে বেরিং প্রণালী কোন দুটি মানে মূল ভূখণ্ড পৃথক করছে? উত্তর আমেরিকা আর ইউরোপ। হলো আচ্ছা এইটা যখন পৃথক করছে, আবার এভাবেও তো ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, আটলান্টিক মহাসাগরের সাথে আটলান্টিক মহাসাগরের সাথে সুমেরু মহাসাগরের মধ্যে যোগাযোগ স্থাপন করছে কিন্তু এই বেরিং প্রণালী। বুঝতে পারলি? এভাবে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, যেটা উত্তর আমেরিকা আর এটা হচ্ছে তো ইউরোপের মধ্যে বেরিং প্রণালী রয়েছে, কিন্তু তখন ওই ম্যাপটা দেখবি তার ওই জায়গাটা বেরিং প্রণালীর উপর দিকেই দেখবি সুমেরু মহাসাগর রয়েছে, আর নিচে এস আকৃতি কি আটলান্টিক মহাসাগর রয়েছে। তাহলে এই বেরিং প্রণালীটা যেমন এই দুটো স্থলভাগকে মানে আলাদা করছে, তেমন এই জলভাগ দুটোকেও যোগ করছে। তাহলে এবার ঘুরিয়েও আসতে পারে। আচ্ছা ডোভার প্রণালী কি? আচ্ছা তোরা যদি ইউরোপের ম্যাপটা দেখিস, ইউরোপের ম্যাপের উপরে ফ্রান্স আছে, যেখানটায় ফ্রান্স, ফ্রান্সের ঠিক উপরটা দিয়ে দেখবি একটা কুকুরের মতো ছবি রয়েছে, দেখবি ব্রিটেনের একটা বা ইংল্যান্ডের যুক্তরাজ্যের একটা ছবি রয়েছে কুকুরের মতো। ওই যে ব্রিটেন আর ফ্রান্সের মাঝখানে যে গ্যাপটা রয়েছে তাকে বলবো ডোভার প্রণালী। ঠিক আছে, একবার আমি ঝট করে সব বলে দিচ্ছি। ব্যাস প্রণালী কি? অস্ট্রেলিয়া আর তাসমানিয়া, তাই তো? আচ্ছা বেরিং প্রণালী কি? উত্তর আমেরিকা আর ইউরোপ। আবার অপরপক্ষে বলতে পারে সুমেরু মহাসাগর আর এদিকে আটলান্টিক মহাসাগর। আচ্ছা কুক প্রণালী কি? নিউজিল্যান্ডের উত্তর দক্ষিণ। আচ্ছা ডোভার প্রণালী কি? যুক্তরাজ্য আর এদিকে ফ্রান্স। হলো নেক্সট প্রশ্ন, ঝুম হলো একটি লোকনৃত্য বা ফোক ড্যান্স, নাকি একটি নদীর নাম, নাকি একটি উপজাতির নাম, নাকি একটি চাষের পদ্ধতি? এই প্রশ্নটা হোমওয়ার্ক থাকবে, তোমরা কিন্তু অবশ্যই এই আনসারটা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে। আর আমাদের এই ম্যারাথন ক্লাসটা তোমাদের কেমন লাগলো, বা পরবর্তীকালে তোমরা এই বিভিন্ন ক্লাস সাবজেক্ট ওয়াইজ এরকম ম্যারাথন ক্লাস চাও কিনা তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।